নাতি টিউর চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 এর যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ ডিটারমিনেন্ট, তো আজকের এই ভিডিওতে আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। তো আজকের ভিডিওতে ডিটারমিনেন্ট চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট এবং থিওরি আছে সেগুলো উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব, যার ফলে এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট এবং থিওরিগুলো তোমাদের ক্লিয়ার হবে এবং পরবর্তীতে কোয়েশ্চেন সলভ করতে তোমাদের সুবিধা হবে। ডিটারমিনেন্ট চ্যাপ্টারে যে সমস্ত কনসেপ্ট বা থিওরি সেগুলো আগে যে সমস্ত ম্যাথ তোমরা করেছো তার তুলনায় অনেকটা আলাদা এবং তোমাদের কাছে নতুন। তো প্রথমত বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া প্রয়োজন আছে, না হলে পরবর্তীতে আমি যখন প্রবলেম সলভ করব অনেক টার্ম তোমরা নিজেরাই বুঝতে পারবে না। এই জন্য অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে। তো ডিটারমিনেন্ট কনসেপ্টটা বোঝার আগে ম্যাট্রিক্সটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদের। যদিও ম্যাট্রিক্স তোমাদের পরবর্তী চ্যাপ্টার, তো প্রথমে একটু কনসেপ্টটা আমি দিই এখানে যতটুকু দরকার। তো ম্যাট্রিক্সটা কি সেটা বোঝার জন্য আমি একটা সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তিনজন স্টুডেন্ট এ, বি এবং সি, ঠিক আছে, তাদের তিনটে সাবজেক্টের নাম্বার যদি আমি একটা টেবিলের মধ্যে নিয়ে আসি বা তালিকাবদ্ধ করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্টের নাম্বার ধরো এরকম, ধরো 82, 85, 91, তারপর ধরো 94, 89, 75, তারপর ধরো এখানে 83, 84 অ্যান্ড 85, ঠিক আছে। যাই হোক র্যান্ডাম কিছু নাম্বার এখানে নিলাম। তো এখানে এটা আসলে কি একটা, এটাকে আমরা কি বলি, একটা টেবিল বলি, টেবিল বা বাংলায় তালিকা এরকম কিছু একটা বলা হয়। তো এখন এই যে টেবিলটা আছে, এই টেবিলটা থেকে যদি শুধুমাত্র এর যে ডেটাগুলোকে রেখে বাকি ডিটেলসগুলো যদি আমি একটু অমিট করে দিই, যদি ডিলিট করে দিই, তাহলে কি ব্যাপারটা থাকছে, তাহলে যে ডেটাগুলো থাকছে এটাকে যদি এরকম করে ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয় তখন এটাকে বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্স এর এগুলো হচ্ছে এক একটা রো, এগুলো হচ্ছে এক একটা রো, এটাকে R1 বলা যেতে পারে, এটা R2, এটা হচ্ছে R3, আর এইগুলো হচ্ছে এক একটা কলাম, ঠিক আছে, C1, C2, C3, এই চিহ্নগুলো মনে রাখবে। ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট উভয় ক্ষেত্রেই এগুলো প্রযোজ্য। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে তিনটে রো আছে আবার তিনটে কলম আছে, অর্থাৎ এটা 3x3 অর্ডারের, এটাকে বলা হচ্ছে অর্ডার, ঠিক আছে, অর্ডার অফ ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট হলে ডিটারমিনেন্ট। তো এখানে আমরা বেসিক কি জানলাম, কোনগুলো রো, কোনগুলো, যেগুলো হরিজন্টাল লাইন, ঠিক আছে, যে সমস্ত হরিজন্টাল লাইন আছে এগুলো হচ্ছে এক একটা রো, ঠিক আছে, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। আবার কলম তাহলে কোনগুলো, কলম হচ্ছে যেগুলো ভার্টিক্যাল লাইন। তো ভার্টিক্যাল লাইন কোনগুলো সেগুলো আমি একটু বলে দিচ্ছি এখানে, যে এগুলো হচ্ছে কি এক একটা কলাম, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সে আমরা দেখছি তিনটে রো আছে এবং তিনটে কলাম আছে। এবার এখানে একটা বিষয় তোমাদের বুঝতে হবে যে কোন একটা ম্যাট্রিক্স, এখানে যে 3x3 অর্ডারে একটা এক্সাম্পল আমি নিলাম, এটা অন্য কোনো অর্ডারের হতে পারে, 2x2 হতে পারে, 2x3 হতে পারে। তো ম্যাট্রিক্স বিভিন্ন অর্ডারে হতে পারে, সারি সংখ্যা, কলম সংখ্যা বিভিন্ন রকম হতে পারে। তো যাই হোক ওই ব্যাপারটাতে আমি এখন যাচ্ছি না। তো এখন আমি ডিটারমিনেন্টের ক্ষেত্রে আসি। তো ম্যাট্রিক্সের মধ্যে যে সমস্ত ম্যাট্রিক্সের যে রো, নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম হচ্ছে সেম, সেগুলোকে বলা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো স্কয়ার ম্যাট্রিক্সের যে ভ্যালু বা মান বা মডিউলাস বার করা হয় সেটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট, ঠিক আছে। তো এখন ডিটারমিনেন্টকে কিভাবে প্রকাশ করা যেতে পারে বা প্রকাশ করা হয় সেটা আমি একটু বলে দিই। ডিটারমিনেন্টের ক্ষেত্রে এখানে জাস্ট ব্র্যাকেট থাকে না, তখন শুধুমাত্র এখানে শুধুমাত্র দুই দিকে সোজা দুটো লাইন থাকবে মডিউলাসের চিহ্ন মতো, যেমন এ এর মডিউলাস এরকম করে লেখা হয়। তো এরকম ডিটারমিনেন্টের ক্ষেত্রে দুই দিকে দুটো সোজা দাগ থাকবে বা মডিউলাসের চিহ্ন থাকবে। তো এটাই হচ্ছে একটা ডিটারমিনেন্ট। আর এই যে ডিটারমিনেন্টের কথা বললাম, এর একটা ভ্যালু আছে,
এর একটা মান আছে, একটা স্কেলার, একটা 1 2 3 4 কিছু একটা ভ্যালু এর পাওয়া যাবে ক্যালকুলেশন করে, এবং সেটা কিভাবে সেটা আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। তো এখন তার আগে আরো কিছু বেসিক জিনিস আমি একটু আলোচনা করে দিই। তো বেসিক জিনিস বলতে এখানে প্রথমত এই ম্যাট্রিক্সের এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তো এগুলোকে সবই বলা হচ্ছে এক একটা এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এলিমেন্ট কি? প্রতিটা পদ, বাংলায় বলতে গেলে প্রতিটা পদ হচ্ছে এক একটা এলিমেন্ট বলা হয়, অর্থাৎ যে সমস্ত ডেটা থাকে এক একটা নাম্বার হচ্ছে এক একটা এলিমেন্ট। আর রো এবং কলাম সে তো বলাই হলো, আশা করি বুঝতে পেরেছো। ডিটারমিনেন্টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দিস ইজ R1, দিস ইজ R2, দিস ইজ R3, দিস ইজ C1, C2 অ্যান্ড C3, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। আর একটা বিষয় যে এটাও ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের যে অর্ডার সেটা আমি কি বললাম, 3 into 3, এখানে 3টে রো আছে, 3টে কলাম আছে। এবার এর থেকে ছোট ডিটারমিনেন্ট হতে পারে, যেমন ধরো 1 2 3 4, ঠিক আছে। এই যে ডিটারমিনেন্ট, এটার অর্ডার কত? 2 into 2, এখানে দুটো রো আছে, দুটোই কলম আছে, এই জন্য 2 into 2। তাহলে ডিটারমিনেন্ট সবসময় স্কোয়ার শেপে হবে, অর্থাৎ রো, নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলম সবসময় সেম থাকবে একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। সেটা ম্যাট্রিক্স চ্যাপ্টারে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। এরপর আমরা দেখব কিভাবে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হয় বা সেটাকে এক্সপ্যান্ড করতে হয় কিভাবে। তো একটা সিম্পল এক্সাম্পল আমি নিচ্ছি, ধরো 3 2 5, তারপর 1 2 3, তারপর 5 3 9, ঠিক আছে। তো এই যে একটা 3 into 3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট এখানে নেওয়া হলো, এটাকে কিভাবে এক্সপ্যান্ড করবে সেটা বোঝার আগে একটা চিহ্নের নিয়ম তোমরা অবশ্যই মনে রাখবে, যে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, এবং আবারও প্লাস মাইনাস প্লাস। তো এই নিয়মটা মনে থাকলে একটু সহজ হয়। আরও একটা নিয়ম আছে, সেটা আরও জটিল, তো আশা করি এটা তোমাদের কাছে আরও সুবিধা হবে। তো এখানে এই নিয়মটা এখানে কি কাজে লাগবে? এখানে অ্যাকচুয়ালি এটাকে যে আমি এক্সপ্যান্ড করব, এটা হচ্ছে R1 এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব। যে কোনো রো বা যে কোনো সারি এর সাপেক্ষে এক্সপ্যান্ড করা যায়, ঠিক আছে। তো আমি শুধুমাত্র R1 দিয়ে এখানে এক্সপ্যান্ড করে দেখাচ্ছি, তাহলে অন্যগুলো আশা করি বুঝতে পারবে। তো প্রথম যে কাজ এখানে করতে হবে সেটা হচ্ছে, এখানে প্রথম যে এলিমেন্ট আছে কত? 3 আছে। 3 নেওয়া হলে অ্যাকচুয়ালি এর চিহ্ন, এই পজিশনের চিহ্ন কত? প্লাস আছে, অ্যাকচুয়ালি এটা +3, তো প্লাস থাকাও যা না থাকাও তাই, এই জন্য আমি দিলাম না। এবার যে কাজটা করতে হবে, 3 যে রোতে আছে, 3 কোন রোতে আছে? এই রোতে আছে। আবার কোন কলমে আছে? এই কলমে আছে। এই কটাকে বাদ দিয়ে যে 4টে বাকি থাকছে, সেই 4টে দিয়ে আরেকটা ছোট্ট ডিটারমিনেন্ট এর সঙ্গে গুণ করতে হবে। অর্থাৎ এখানে কি থাকছে? 2 3 3 9, ঠিক আছে। 2 3 3 9, ভেরি সিম্পল। এবার কি করব? এবার এর পরে এখানে কি দেখো, মাইনাস চিহ্ন আছে, এই জন্য মাইনাস নেব, এবং এই পজিশনে এলিমেন্ট কি আছে? 2 আছে, 2 নেব। আবার এরকম এখানে ডিটারমিনেন্ট করব। এবার যে ডিটারমিনেন্টটা করব, সেক্ষেত্রে দেখো 2টা যে একই রোতে আছে, কিন্তু কলামটা তার এখানে আলাদা আছে, ঠিক আছে। কলমটা এখানে আলাদা আছে, তো এর জন্য কি হবে? এই কলমটা বাদ যাবে, আগের মতোই রোটা থাকবে, কিন্তু এই কলমটা বাদ যাবে। যার ফলে কি থাকছে? এখানে এই 4টে এলিমেন্ট থাকছে, এই যে 1 3 5 এবং 9, ঠিক আছে। এই 4টে এলিমেন্ট থাকছে, এই জন্য এখানে লিখব 1 3 5 9, ঠিক আছে। এবার একই নিয়মে আমরা এগিয়ে যাব। এরপরে চিহ্ন এখানে কি আছে? প্লাস আছে, তো প্লাস দিয়ে দিলাম। এলিমেন্ট কি আছে? এখানে 5 আছে, 5 দিয়ে দিলাম। তো আবার একটা ডিটারমিনেন্ট ফর্ম করব। এবার এখানে এই কলমটা না, তখন কি করব? এই কলমটা বাদ যাবে, একই রো থাকবে আর এই কলমটা বাদ যাবে, অর্থাৎ এই 4টে এলিমেন্ট থাকছে 1 2 5 3। তো এখানে তাহলে আমরা লিখে দেব 1 2 5 3, ঠিক আছে। এবার কি করতে হবে সেটা ভালো করে দেখো। এবার দেখো এই যে ডিটারমিনেন্টটা আছে, এটা আরো ছোট্ট একটা ডিটারমিনেন্ট, এটার ভ্যালু বার করা আরো সহজ। এখানে বাইরে কি আছে? 3 আছে, 3 রাখলাম, তারপর ব্র্যাকেট দিলাম, তারপর এখানে এই কোনাকুনি গুণ করতে হবে,
এটা হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল, মুখ্য কর্ণ। এই কোনাকুনি গুণটা আগে করতে হবে, অর্থাৎ 2 এবং 9 গুণ করলে আমাদের কত পাওয়া যাবে? এখানে 18 পাওয়া যাবে। তারপর মাইনাস দিতে হবে, এই কোনাকুনি গুণ করে তারপর মাইনাস দিতে হবে, এটাই নিয়ম। তারপরে বাকি যেটা থাকছে অর্থাৎ এই কোনাকুনি গুণ করতে হবে, 3 এবং 3 গুণ করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কত পাওয়া যাবে? 3 এবং 3 গুণ করলে 9 পাওয়া যাবে। তাহলে একইভাবে এখানে যদি আসি 2, তারপর এর যদি এই কোনাকুনি গুণ করি 1 এবং 9 গুণ করলে 9 হচ্ছে, মাইনাস দিলাম। আবার এই দিক বরাবর যদি গুণ করা হয় 5 এবং 3 গুণ করলে 15 হবে। আবার এখানে কি আছে? প্লাস 5 আছে। এখানেও দেখো এই কোনাকুনি গুণ করলে 1 এবং 3 গুণ করলে 3, তারপর মাইনাস দিলাম 2 এবং 5 গুণ করলে 10। ঠিক আছে, এর পরবর্তী যে ক্যালকুলেশন সেটা তো আরও সহজ, আশা করি দেখেই বুঝতে পারছো। এখানে 18 থেকে 9 বাদ দিলে 9 হবে, তার সাথে 3 গুণ করলে 27 হবে। আবার এখানে দেখো 9 থেকে 15 বাদ দিলে -6 হবে, তার সাথে -2 গুণ করলে +12 হবে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আবার এখানে কি আছে? 3 থেকে 10 বাদ দিলে -7 হবে, তার সাথে 5 গুণ করলে -35। ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে। এবার এখানে 27 আর 27 আর 12 যদি যোগ করা হয় তাহলে হচ্ছে কি 39, আর এখানে -35 আছে, অর্থাৎ এখানে কি থাকছে? অনলি 4। তো 4 হচ্ছে এখানে আনসার, অর্থাৎ এই যে ডিটারমিনেন্টটা আমরা নিয়েছিলাম এর ভ্যালু হচ্ছে 4। তো এইভাবে কোনো একটা ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করতে হয় বা তার ভ্যালু বার করতে হয়। তো এখানে আমরা কি দেখলাম? যে একটা 3 × 3 অর্ডারের যে ডিটারমিনেন্ট তার এক্সপেনশনটা দেখলাম। আর 2 × 2 অর্ডারের ক্ষেত্রে আমরা দেখলাম আরও সহজ। এটা এর বাইরে আর একটা হতে পারে, সেটা হচ্ছে 4 × 4। তার নিয়মটা আরও জটিল, সেটা চিওস মেথডের মাধ্যমে হয়, সেটা পরবর্তী পার্টে আমরা শিখব। তো আপাতত 3 × 3 অর্ডারের ডিটারমিনেন্ট কিভাবে এক্সপ্যান্ড করতে হয় সেটা দেখা হলো। এবার এখানে R1 সাপেক্ষে করা হলো, আমি চাইলে R2 সাপেক্ষে করতে পারতাম, R3 সাপেক্ষে করতে পারতাম, C1 সাপেক্ষে করতে পারতাম, C2 এর রেসপেক্টেও করতে পারতাম। তো একই নিয়ম, এই চিহ্নের নিয়ম অনুযায়ী এলিমেন্টগুলো হবে এবং বাকি যেগুলো থাকবে তার ডিটারমিনেন্ট গুণ হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যেটা দেখব আরও কিছু প্রপার্টিস দেখব। হ্যাঁ, ডিটারমিনেন্টের কিছু ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিস আছে, হ্যাঁ সেইগুলো আমরা একটু দেখব। প্রথমত যে প্রপার্টিস তোমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্ট, আমি একটা র্যান্ডাম দিলাম 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, কোনো একটা ডিটারমিনেন্ট এর রো এবং কলম যদি ইন্টারচেঞ্জ করা হয়, রোগুলো যদি কলমে যদি চেঞ্জ করে দেওয়া হয় তবু সে একই থাকে। তো ব্যাপারটা কি? এখানে দেখো এর যে ফার্স্ট রো, এর ফার্স্ট রোটা কি আছে? 1 2 3 আছে, এটাকে আমি ফার্স্ট কলাম বরাবর লিখে দিতে পারি। সেকেন্ড রো কি আছে? 4 5 6 আছে, তো 4 5 6 করে দিতে পারি। থার্ড রো কি আছে? 7 8 9 আছে, তো 7 8 9 করে দিতে পারি। অর্থাৎ কোনো একটা ডিটারমিনেন্টের রোগুলোকে কলম হিসাবে লিখে দিতে পারি, বা সেটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর কি। যে 1 2 3 এদিক বরাবর ছিল, এদিক বরাবর দিলাম, 4 5 6 এখানে ছিল, এখানে দিলাম। ঠিক আছে, এটা R2 ছিল আর কি। তাহলে R1কে C1 এ কনভার্ট করে দিলাম, R2কে C2 এবং R3টা C3-তে করে দেওয়া হলো, সোজা কথায়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, একদম সোজা কথায়। কোনো ডিটারমিনেন্টের রোগুলোকে যদি কলম অনুযায়ী লিখি কোনো সমস্যা নেই, তার ভ্যালু একই থাকবে। এটাকে যদি ভ্যালু বার করো, যে ভ্যালু আসবে, ধরো এটার একটা ভ্যালু আসলো A, তো এটারও ভ্যালু A আসবে। ঠিক আছে, তো তোমরা চেক করেও দেখে নিতে পারো, আমি ওদিকে আর যাচ্ছি না। এরপর 2 নম্বর যে প্রপার্টি আমরা দেখব ডিটারমিনেন্টের, সেটা হচ্ছে যে পাশাপাশি দুটো রো বা কলম যদি ইন্টারচেঞ্জ করা হয়, অর্থাৎ স্থান বদল করে পরস্পর, তাহলে তাদের মান বা তাদের চিহ্নটা উল্টে যায়। তো বিষয়টা শুনে অতটা বুঝতে পারবে না, একটা এক্সাম্পল দেখো। তো এখানেও আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তো এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের ধরো এটা হচ্ছে কি R1, এটা হচ্ছে R2। R1 এবং R2 এর মধ্যে ইন্টারচেঞ্জ যদি করি, অর্থাৎ R2 কি আছে?
4 5 6 আছে, তো R2 যে 4 5 6 আছে সেটাকে প্রথমে লিখে দিলাম। আর R1 এ কি আছে, 1 2 3 আছে, তো এখানে এটা পরবর্তীতে লিখে দিলাম। লাস্ট যে রো যেটা আছে সেটা একই থাকলো 7 8 9। তাহলে এখানে ঘটনাটা কি হলো, তাহলে এখানে কি হলো অ্যাকচুয়ালি, R1 যেটা R2 এর পজিশনে এসলো এবং R2 যেটা R1 এর পজিশনে গেল। এবার এর ফলে কি হবে, এর চিহ্নটা উল্টে যাবে। আগে এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, অর্থাৎ কিছু ছিল না মানে এখানে অ্যাকচুয়ালি প্লাস ছিল, ঠিক আছে, তো এখানে মাইনাস হয়ে গেল। তাহলে সোজা কথায় কোনো ডিটারমিনেন্টের পাশাপাশি দুটো রো, এখানে যেমন এই দুটো রো নেওয়া হলো, পাশাপাশি দুটো রো বা দুটো কলম, আমি দুটো কলমও নিতে পারতাম, যদি ইন্টারচেঞ্জ করে অর্থাৎ পরস্পর স্থান বদল করে, তাহলে তার চিহ্ন উল্টে যাবে। এখানে যেমন প্লাস ছিল বলে মাইনাস হলো, যদি এখানে অলরেডি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হতো, ঠিক আছে। এরপর 3 নম্বর যে প্রপার্টিস আমরা দেখব ডিটারমিনেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরো 1 2 3 4 5 6 আবার 1 2 3, এটা ইকুয়াল টু তুমি চোখ বন্ধ করে 0 বলতে পারো, কোনো রকম এক্সপ্যান্ড করার প্রয়োজন নেই। কেন? তার কারণ হচ্ছে এখানে দেখো, এই যে R1 প্রথম রো এবং শেষ রো, দে আর আইডেন্টিক্যাল, দে আর সেম, 1 2 3 দুটোই সেম। অর্থাৎ কোনো ডিটারমিনেন্টের যদি দুটো কলম বা দুটো রো যদি সেম হয়, তাহলে সেটা সমান 0, তুমি চোখ বন্ধ করে বলতে পারো, কোনো সমস্যা নেই। এমনকি এখানে যদি দুটো কলম হতো, যদি ধরো এই দুটো কলম যদি আইডেন্টিক্যাল হতো, হ্যাঁ ধরো এখানে এই কলম এবং এই কলম যদি আইডেন্টিক্যাল হতো তবুও 0 বলা যেত। এরপর 4 নম্বর যে প্রপার্টি আমরা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা ডিটারমিনেন্টের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট গুণ করা হয়, 1 2 3 4 5 6 7 8 9, আমি যাতে তাড়াতাড়ি হয় এই জন্য একই এক্সাম্পল নিচ্ছি বারবার। তো এখানে এই যে ডিটারমিনেন্ট, এর সঙ্গে যদি ধরো একটা কনস্ট্যান্ট কে একটা কনস্ট্যান্ট গুণ করা হলো, তাহলে এই কনস্ট্যান্টটা কি হবে, এখান থেকে এটাকে কি হবে, এই যে কে আমি গুণ করলাম, এটা যদি এর ডিটারমিনেন্টের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম এর প্রতিটা এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে। যেমন ধরো এখানে আমি চাইছি ধরো এর সঙ্গে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে, ডিটারমিনেন্টটা কে তারপর 2k, অর্থাৎ কে আর 1 গুণ করলে কে হলো, কে আর 2 গুণ করে 2k হলো, কে এবং 3 গুণ করলে 3k হবে। বাকি যে দুটো রো আছে 4 5 6 7 8 9, এরা কিন্তু সেম থাকবে, ঠিক আছে। এবার আমি এটা না করে আমি এটাও করতে পারতাম যে আমি হয়তো এই কলম সাপেক্ষে করব, বা এই কেটা এই কলমে গুণ করব। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, আমি যদি এই কলমের সাথে গুণ করি, তাহলে এই যে রোটা অর্থাৎ 1 4 7 এই কলমটা সেম থাকলো, এখানে 2 5 8 আছে, তো এখানে কি হয়ে যাবে 2k 5k 8k, আবার এই কলমটা একই থাকবে অর্থাৎ 3 6 9, ঠিক আছে, 3 6 9 একই থাকলো। তো সোজা কথায় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখনই কোনো একটা স্কেলার বা কোনো একটা সংখ্যা অন্য কোনো একটা কনস্ট্যান্ট যদি একটা ডিটারমিনেন্টের সঙ্গে গুণ করতে হয়, তখন সেটা কোনো একটা সারি বা কোনো একটা কলামের সঙ্গে করতে হবে, যে কোনো সারি বা যে কোনো একটা, মানে সবার সঙ্গে গুণ হবে এরকম নয়। ম্যাট্রিক্স হলে সবার সঙ্গে গুণ হয়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে এইটা অনেকে ভুলে যায়, এই জন্য আমি একটু জোর দিয়ে বলছি বারবার। যখনই একটা কনস্ট্যান্ট মানে গুণ করা হবে, তখন যে কোনো সারিতে বা যে কোনো একটা রোতে গুণ করতে হবে, ঠিক আছে। এবার এর উল্টোটা বুঝতে হবে। এর উল্টোটা বলতে ধরো একটা ডিটারমিনেন্ট 2 4 6 7 8 9 1 3 5, ঠিক আছে, একটা র্যান্ডম একটা ডিটারমিনেন্ট নিলাম। এবার এই ডিটারমিনেন্টটা একটু খেয়াল করো যদি কমন আছে কিনা। এখানে দেখো, হ্যাঁ এই যে কলম, এই যে রোটা, এই রোটাতে দেখো 2 কমন নেওয়া যাবে। তো এখান থেকে যদি আমি 2 কমন নিই, 2 4 6 থেকে যদি 2 কমন নিই, তো 2 থেকে 2 কমন নিলে 1 থাকবে, 4 থেকে 2 কমন নিলে 2 থাকবে, 6 থেকে 2 কমন নিলে 3 থাকবে। আবার এখানে কি হবে 7 8
7, 8, 9 যেগুলো আছে একই থাকবে এগুলো, ঠিক আছে। তাহলে এখানে কি হলো যে কোনো একটা কনস্ট্যান্ট যদি কমন আসে ডিটারমিনেন্টের ভিতর থেকে, তো সেটা এরকম করে কোনো একটা কলাম বা কোনো একটা রো থেকে কমন আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে ওভারঅল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে কোনো একটা ডিটারমিনেন্টের যদি একটা রোতে যদি কোনো কমন এলিমেন্ট থাকে বা কোনো কমন সংখ্যা থাকে, তাহলেই সেটা কমন নেওয়া যাবে। সমস্ত এলিমেন্টের মধ্যে যে 2 কমন থাকতে হবে এমন কোনো কথা নেই, যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। তো এই জন্য বিষয়টাকে আমি একটু কম্পেয়ার করে দিলাম। এরপর আমরা দেখব একটা ডিটারমিনেন্টের মাইনর কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুবই আসে। তো মাইনর কি জিনিস এবং কিভাবে বার করতে হয় ভালো করে দেখো। তো আমি সেই একই এক্সাম্পল নিলাম 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো তোমাদের এক্সামে প্রশ্ন আসে যে কোনো একটা ডিটারমিনেন্ট দিয়ে দেয়, তারপর বলে যে ফাইন্ড দ্য মাইনর অফ এলিমেন্ট, কোনো একটা এলিমেন্টের মাইনর বার করতে বলে। ধরো 7 এর মাইনর বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনর অফ 7 এরকম করে কমা দিয়ে ইয়ে করা থাকে অনেক সময়। তো এই 7 এর মাইনরটা কিভাবে বার করবে? ভেরি সিম্পল, ভেরি সিম্পল। 7টা যে কলামে আছে এবং যে রোতে আছে সেটা বাদ দিয়ে যেগুলো থাকছে তার একটা ছোট্ট ডিটারমিনেন্ট করে নিতে পারো 2 3 5 6। এই যে 2 3 5 6, যে এলিমেন্টের মাইনর বার করব সেটা যে রোতে আছে এবং যে কলামে আছে সেই কটা বাদ দিয়ে যে কটা বাকি থাকছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট স্কোয়ার শেপে একটা ডিটারমিনেন্ট হবে, সেটাই হচ্ছে তার মাইনর। তাই এটার ভ্যালু কি হবে? এই কোনাকুনি গুণ করতে হবে, 2 আর 6 গুণ করলে 12, তারপর মাইনাস দিতে হবে, তারপর এই কোনাকুনি গুণ করতে হবে, 3 আর 5 গুণ করলে 3 5 15, ঠিক আছে। তাহলে 12 থেকে 15 বাদ দিলে কি হলো? -3। তো -3 হচ্ছে এখানে আনসার, অর্থাৎ 7 এর মাইনর হচ্ছে -3। আমি একটা দেখালাম, ঠিক আছে। এবার ধরো অন্য কিছু একটা, ধরো 6 এর মাইনর যদি বার করি, হ্যাঁ, মাইনর অফ 6 যদি হয় তাহলে কি হবে? তখন 6 যে কলামে আছে, অর্থাৎ হ্যাঁ এই যে কলামটা এবং এই রোটা বাদ যাবে, তাহলে বাকি থাকবে এই চারটে, এই চারটে। তাহলে এই চারটে কি হবে? 6 এর মাইনর, তাহলে কি 1 2, আর এখানে 7 8, 1 2 7 8, ঠিক আছে। ভেরি সিম্পল। তাহলে এখানে 8 আর 1 গুণ করলে 8, 7 আর 2 গুণ করলে 14, তো 8 থেকে 14 বাদ দিলে -6, অর্থাৎ 6 এর মাইনর হচ্ছে -6। আগে কি দেখলাম? 7 এর মাইনর ছিল -3, ঠিক আছে। তো এইভাবে মাইনর বার করতে হয়। এরপর মাইনরের সঙ্গে সম্পর্কিত আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কোফ্যাক্টর। তো কোফ্যাক্টর কিভাবে বার করতে হবে বা মাইনরের সঙ্গে এর কি সম্পর্ক সেটা একটু ভালো করে দেখে নাও। তো প্রথমত আমি একটু সূত্র আকারে একটু লিখে দিই যে কোফ্যাক্টর মানে হচ্ছে কি -1 টু দি পাওয়ার r প্লাস সি ইন্টু মাইনর। খুবই সহজ একটা সূত্র। তো মাইনর যদি জানা থাকে কোফ্যাক্টর বার করা খুবই সহজ, এবং মাইনর বার করা যে সহজ সেটা তোমরা আগেই জানলে। তো এখানে আর এবং সি কি জিনিস সেটা একটু বুঝতে হবে, তার জন্য একটা এক্সাম্পল আমি আবারও নিচ্ছি, সেটাই অর্থাৎ 1 2 3 4 5 6, তারপর 7 8 9। তো এখানে এই ডিটারমিনেন্টে যদি কোনো একটা এলিমেন্টের কোফ্যাক্টর বার করতে বলে, ধরো এখানে এই 3 এর কোফ্যাক্টর আমি বার করব, ঠিক আছে। 3 এর কোফ্যাক্টর যদি বার করতে চাই তাহলে প্রথমত মাইনর বার করতে হবে। তাহলে প্রথমত আমরা দেখব মাইনরটা কত আসছে। মাইনর অফ 3, যে 3 এলিমেন্ট এখানে আছে এর মাইনরটা কত? ভেরি সিম্পল, যেটা বললাম যে 3টা যে রোতে আছে, কোন রোতে আছে? এই রোতে আছে এবং এই কলামে আছে। এই কটাকে বাদ দিয়ে যেটা থাকবে, যে চারটে থাকছে, অর্থাৎ 4 5 7 8, তো এটাকে লিখে দিলাম 4 5 7 8, ঠিক আছে। তো এবার এটার ভ্যালু বার করব কিভাবে? এখানে অবশ্য একই নিয়ম, এই কোনাকুনি গুণ করব, 4 এবং 8, 4 8 32, 4 8 32, আবার এই কোনাকুনি গুণ করলে 5 7 35, ঠিক আছে, মাইনাস দিয়ে 35। তাহলে 32 মাইনাস 35, তার মানে হচ্ছে কত থাকছে এখানে? -3। তো -3 হচ্ছে এখানে এই যে 3 এর মাইনর, কিন্তু আমি বার করব কি? কোফ্যাক্টর।
তাহলে আমরা কোফ্যাক্টর অফ 3 যে 3 এলিমেন্টের মাইনর আমরা দেখলাম -3 তার কোফ্যাক্টর কি হবে। তো এখানে কোফ্যাক্টর মানে কি বললাম, এই যে সূত্র -1 টু দি পাওয়ার r প্লাস সি। আর হচ্ছে নাম্বার অফ রো, এটা কোন রোতে আছে, r1 রোতে আছে আর c3 কলমে আছে। ঠিক আছে, এই জন্য এখানে মানে এই অঙ্কের জন্য r হচ্ছে কত, এখানে অ্যাকচুয়ালি r1 অর্থাৎ এখানে 1 প্লাস 3 হবে। এখানে c এর ভ্যালু এই যে c সূত্রে বলা হচ্ছিল এটা হচ্ছে এখানে 3, যেহেতু এটা 3 নম্বর কলমে আছে, এই 3 টার্মটা 3 নম্বর কলমে আছে এবং 1 নম্বর রোতে আছে এই জন্য। এবার ইনটু কি হবে, ইনটু হচ্ছে মাইনর, এখানে মাইনর কত এসেছিল, -3 এসেছিল। এবার দেখো এখানে কি হচ্ছে -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 মানে কত, 1 প্লাস 3 মানে হচ্ছে কি 4, তাহলে আবারও ইনটু -3 আমি এখানে রেখে দিলাম। এবার দেখো -1 এর পাওয়ারে যেহেতু 4 আছে, 4 হচ্ছে একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে, এটা 1 হয়ে যাবে, জাস্ট 1 হয়ে যাবে। তো 1 ইন্টু -3 মানে -3 থাকছে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে 3 এলিমেন্টটা ছিল এর মাইনরও আসলো -3, কোফ্যাক্টরও আসলো -3। তো কোনো এলিমেন্টের মাইনর এবং কোফ্যাক্টর সেম হতে পারে, সেটা কখন সেটা আমি একটু বলে দিই। একটু আগে একটা চিহ্নের নিয়ম আমি যেটা বলছিলাম, প্লাস মাইনাস প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস, আবারও প্লাস মাইনাস প্লাস। তাহলে এই চিহ্নের নিয়মে এখানে দেখো যদি প্লাস পজিশনের এলিমেন্ট হয়, এই যে 3 এলিমেন্ট এখানে ছিল এটা হচ্ছে প্লাস পজিশন, এই জন্য মাইনর এবং কোফ্যাক্টর সেম হলো, এটা মনে রাখতে পারো। যদি প্লাস পজিশনের এলিমেন্ট হয়, এই 5টা পজিশনের এলিমেন্ট যদি হয়, অর্থাৎ এখানে যদি দেখি এই যে 1, 5, 7, 9 এবং 3, এই 5টা এলিমেন্টের মাইনর যা হবে কোফ্যাক্টর সেম হবে। ঠিক আছে, এটাও মনে রাখতে পারো, এটা মনে থাকলেও। আর অন্য যে পজিশনগুলো আছে মাইনাস পজিশনের যদি হয়, তাহলে সেখানে কি হবে, মাইনর যা হবে কোফ্যাক্টর তার উল্টো চিহ্ন যুক্ত হবে, অর্থাৎ মাইনর যদি প্লাসে থাকে কোফ্যাক্টর মাইনাসে আসবে, বা মাইনর যদি মাইনাসে থাকে কোফ্যাক্টর প্লাসে আসবে, এরকম। আর এখানে যে নিয়মটা আমি শেখালাম, এই যে এই সূত্রটা হচ্ছে বেসিক। ঠিক আছে, এখানে হলে কোনো ভুল হওয়ার চান্স নেই বা এটা মনে রাখার দরকার হবে না। তখন এখানে আর হচ্ছে যে এলিমেন্টের মাইনর বা কোফ্যাক্টর বার করছি তার নাম্বার অফ রো, আর এটা হচ্ছে নাম্বার অফ কলম। এখানে যেমন আর ছিল 1 নম্বর রোতে ছিল, এই জন্য 1 করেছিলাম আমরা, আর সি হচ্ছে 3 নম্বর কলম ছিল, এই জন্য 3 করেছিলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে যে ডিটারমিনেন্টের বেসিক যে সমস্ত কনসেপ্ট আলোচনা করা হলো, এর বাইরে আর দুটো টপিক আছে এই চ্যাপ্টার থেকে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে চিওস মেথড। চিওস মেথডের মাধ্যমে কি করা হয়, চিওস মেথডের মাধ্যমে 4x4 অর্ডারের যে বড় ডিটারমিনেন্ট সেগুলোর ভ্যালু বার করা হয়, সেটা আমরা পরবর্তীতে শিখব। এবং দ্বিতীয়ত আর একটা জিনিস যেটা আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে ক্র্যামার্স রুল। ঠিক আছে, ক্র্যামার্স রুল, যেটা দিয়ে কি হচ্ছে 3টে ইকুয়েশন থাকে XYZ দিয়ে, সেটাকে সলভ করা হয় ডিটারমিনেন্টের মাধ্যমে কিভাবে, সে রুলটা হচ্ছে ক্র্যামার্স রুল, সেটা পরবর্তী পার্টে আমরা শিখব। আর তোমাদের ম্যাথ বা অন্যান্য সাবজেক্টের যে সাজেশন এই চ্যানেল থেকে দেওয়া হয় সেগুলোর কাজ চলছে, তার জন্য একটু টাইম লাগবে। ঠিক আছে, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশন অন রাখো। যখনই সাজেশন পাবলিশ করা হবে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমেই তোমাদের পাবলিশ করা হবে, সবাইকে জানানো হবে। এই জন্য চ্যানেলের নোটিফিকেশনটা অবশ্যই অন রাখবে। তবে সাজেশন পড়ার আগে তোমাদের বইগুলোকে আগে একটু পড়া প্রয়োজন আছে, না হলে বুঝতে অসুবিধা হবে, সাজেশন বুঝতে অসুবিধা হবে, কোশ্চেন অনেক সময় কোন চ্যাপ্টারের প্রশ্ন সেটাও হয়তো বুঝতে অসুবিধা হবে। এই জন্য আগে বই পড়া বা ক্লাস করা এগুলো দরকার আছে, তারপরে তোমরা সাজেশন পড়বে বা প্রিভিয়াস পেপার পড়বে, সেটা পরবর্তীতে তোমরা করতে পারো। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রতিটা সাবজেক্টের বইয়ের PDF যদি তোমরা নিতে চাও কম খরচে, তো সেক্ষেত্রে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো, সেখানে সেই ব্যাপারে বিস্তারিত লেখা আছে কিভাবে তোমরা সেটাকে পারচেস করতে পারবে। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।